আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা যে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যখন কথিত মার্কিন বাণিজ্য চুক্তির কারণে আমাদের এই দেশের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা খর্ব হয়েছে অথবা আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে বলে চারদিক থেকে একটা উদ্বেগ উৎকণ্ঠা, ঠিক সেই মুহূর্তে ঢাকায় হঠাৎ করে কেন গোপনে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা কিংবা মার্কিন কূটনীতিকরা গোপনে সফর করছেন? কি তাদের উদ্দেশ্য? কেন তাদের এইসব সফর সম্পর্কে কোনো পক্ষ থেকেই, কি মার্কিন দূতাবাস কিংবা সরকারের পক্ষ থেকে কোনো কিছুই জানানো হচ্ছে না? এবং সেই জায়গা থেকে অবশ্যই বিষয়গুলো সন্দেহজনক। যেমন মার্কিন যে সাবেক গোয়েন্দা কর্মকর্তা জেরাল্ড পি হ্যামিল্টন, তিনি মার্কিন দূতাবাসের ব্যবস্থাপনাতে ঢাকায় এসেছেন এবং ঢাকার একটি 5 তারকা হোটেল ওয়েস্টিনে তিনি উঠেছেন। এ বিষয়ে ভারতের একটি গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ তারা রিপোর্টও প্রকাশ করেছে। এবং এই যে জেরাল্ড পি হ্যামিল্টন, তিনি কোথায় কাজ করতেন? সিআইএ, মার্কিন গোয়েন্দা সংস্থা, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির ডিরেক্টরেট অব অপারেশনসে দীর্ঘ 3.5 দশকের বেশি সময় তিনি কাজ করেছেন। তার এই সফর কেন সন্দেহজনক? আগেই বলেছি, গোপন রাখা হয়েছে। প্রথমত, এই সফর সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই। দ্বিতীয়ত, এই ব্যক্তি সিআইএর যে গোপন কার্যক্রম, ক্ল্যান্ডেস্টাইন সার্ভিসে দীর্ঘদিন তিনি চাকরি করেছেন এবং সিআইএর সর্বোচ্চ সম্মাননাগুলো অর্জন করে তিনি অবসরে যান। এবং সেই সাবেক কর্মকর্তা, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে একজন সফল গোয়েন্দা কর্মকর্তা, তিনি বাংলাদেশে। সিআইএর ডিরেক্টরেট অব অপারেশনস এর কাজ কি? বিদেশে গোয়েন্দা তথ্য সংগ্রহ, গোপন অভিযান পরিচালনা এবং বিদেশি গোয়েন্দা নিয়োগ এবং পরিচালনার দায়িত্ব পালন করে থাকে। আর যে 3 মার্কিন কূটনীতিকের কথা বললাম, তাদের বিষয়ে এ পর্যন্ত কোনো গণমাধ্যমে কোনো রিপোর্ট প্রকাশ হয়নি ঠিকই, তবে আমার যে ব্যক্তিগত সোর্স, বিশ্বস্ত সোর্স, তারা জানাচ্ছে যে তারা 31শে জুলাই পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন। তাদের নাম, পাসপোর্ট সবকিছু রয়েছে। আমি নামগুলো শুধু প্রকাশ করি। তাদের একজন জেরাল্ড চার্লস, জর্জ ডড এবং র্যান্ডাল ভন। তাদের নিয়ে কেন সন্দেহ যাচ্ছে? খুবই যৌক্তিক প্রশ্ন। তারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। খুব স্বাভাবিকভাবেই যারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে নিজ দেশ থেকে অন্য দেশে যান, সেই দেশের সরকার কিংবা সেই দেশের ওই নাগরিকদের দূতাবাস তারা খুব স্বাভাবিকভাবে প্রকাশ্যে নিয়ে আসেন বিষয়গুলো, এবং তারা কোথায় বৈঠক করবেন, কি উদ্দেশ্যে এসেছেন, তাদের যে কর্মসূচি, সেগুলো সম্বন্ধে অন্তত সরকার না হোক সংশ্লিষ্ট রাষ্ট্রের দূতাবাস তারা বিষয়গুলো তুলে ধরে, এবং এটি স্বাভাবিক নিয়ম। কিন্তু এই 3 জন সম্পর্কেও কোনো ধরনের কোনো তথ্য কেউ প্রকাশ করছে না। নর্থ ইস্ট নিউজ তারা দাবি করছে যে জেরাল্ড পি হ্যামিল্টন, সিআইএর সাবেক কর্মকর্তা, তিনি ওয়েস্টিনে উঠেছেন এবং এই সফর নিয়ে, তার এই সফরে আসলে কোনো ধরনের সরকারি আলোচনা, নিরাপত্তা সহযোগিতা কিংবা ব্যক্তিগত কোনো কার্যক্রম আছে কিনা, বা অন্য কারোর সাথে কোনো ধরনের কর্মসূচিতে যোগ দেবেন কিনা, সেসব বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি, কোনো ধরনের ইঙ্গিত পাওয়া যায়নি। এবং এরও তো শোনা যায়, এর আগে অনেকেই দাবি করেছেন যে ঢাকায় মার্কিন গোয়েন্দা সংস্থার একটি নিজস্ব কার্যালয়ও ডক্টর ইউনূস সরকারের সময় খোলা হয়েছে। এমনিতেই করিডোর নিয়ে নানান ধরনের আলোচনা তুঙ্গে ছিল ডক্টর ইউনূস সরকারের সময়। বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া নিয়ে মার্কিন যে চাপ, সেসব বিষয় নিয়ে নানান ধরনের কথাবার্তা, গুঞ্জন ছিল। গুঞ্জন কি, এগুলো সত্যতা আছেই, সত্যতা অবশ্যই আছে। এবং
সেগুলো একটা পর্যায়ে থেমে গেলে আবারও কি সেগুলো মাথাচাড়া দিয়ে উঠছে? এবং প্রথমেই যে বললাম যে মার্কিন যে কথিত বাণিজ্য চুক্তি, সেই চুক্তিতে আমাদের যে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে, সেটি নিয়েও নতুন করে কোনো তৎপরতা আছে কিনা। এবং একই সাথে মনে করিয়ে দিতে চাই যে চীনের পক্ষ থেকে যে ধরনের দাবি করা হচ্ছে, বা আমাদের প্রধানমন্ত্রী চীন সফর, তার মধ্য দিয়ে চীনের সাথে আমাদের যে বন্ধুত্ব অনন্য মাত্রায় নিয়ে যাওয়ার কথাবার্তা চলছে, সেই জায়গাগুলোতে বিশেষ কোনো উদ্দেশ্যে এই মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা কিংবা মার্কিন কূটনীতিকরা ঢাকায় এসেছেন কিনা। অথবা যদি আরো স্পষ্ট করে বলি, ডিপ স্টেটের খেলা তো এখনো পর্যন্ত থামেনি, এটি স্পষ্ট অনেকের কাছে। সেই ডিপ স্টেটের হয়ে তারা বিশেষ কোনো অভিযানে এসেছেন কিনা, সেটি অনেক বড় প্রশ্ন। আমি আপনাদের একটু মনে করিয়ে দিই, যে কথাগুলো বলছি তার সপক্ষে একটি যুক্তি তুলে ধরি। আপনাদের অনেকেরই জানা আছে যে গত বছরের আগস্টে, অর্থাৎ 2025-এর আগস্টের 31 তারিখে এই হোটেল ওয়েস্টিনে একজন মার্কিন নাগরিকের মরদেহ পাওয়া গিয়েছিল। পুলিশের খাতায় তিনি একজন ব্যবসায়ী ছিলেন, কিন্তু রহস্যটা ওইখানেই, যখন কিনা ওই মার্কিন নাগরিকের মরদেহ কোনো ধরনের ময়না তদন্ত ছাড়াই মার্কিন দূতাবাস সেটি গ্রহণ করে। অর্থাৎ কোনো ধরনের ময়না তদন্ত ছাড়াই, পোস্টমর্টেম রিপোর্ট ছাড়াই মার্কিন দূতাবাস সেই মরদেহটি তড়িঘড়ি করে গ্রহণ করে। কেন, কি কারণে? একজন বিদেশি নাগরিক, সেটি মার্কিন নাগরিক হোক আর ভারতীয় নাগরিক হোক, তাদের কারণ মৃত্যু ঘটবে রহস্যজনক কারণে, আর তার পোস্টমর্টেম হবে না, পোস্টমর্টেম ছাড়াই সংশ্লিষ্ট রাষ্ট্র তার লাশ নিয়ে নেবে, সেখানেই রহস্য, সেখানেই প্রশ্ন। বাংলাদেশের গণমাধ্যমে তার মৃত্যুর খবরটি এসেছে, যদিও অনেক গণমাধ্যমে এসেছে, কিন্তু বিস্তারিত কিছু বলা হয়নি। ভারতীয় একটি গণমাধ্যম বা বেশ কয়েকটি গণমাধ্যম ওই সময় রিপোর্ট করেছিল যে ওই মার্কিন নাগরিক আরভেল জ্যাকসন নামে ওই মার্কিন নাগরিক, তিনি ছিলেন আমেরিকান স্পেশাল ফোর্সের সিনিয়র কর্মকর্তা। 20 বছরেরও বেশি সময় ধরে তিনি মার্কিন সেনাবাহিনীতে কাজ করেছেন, একাধিক যুদ্ধে অংশ নিয়েছিলেন। আর্মি ন্যাশনাল গার্ডে 3 বছর কাজ করার পর 2006 সালে তিনি মার্কিন সেনাবাহিনীতে যোগ দেন, এবং 2024 সালে তিনি 6 বার বাংলাদেশে আসেন। এবং আমাদের পুলিশের খাতায় শুধুমাত্র ছিল তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডে বাংলাদেশে এসেছেন। যদি তাই হয়ে থাকে, সেই প্রশ্নটি আবারও তুলতে হয় যে কেন পোস্টমর্টেম ছাড়া তার মরদেহ মার্কিন দূতাবাস গ্রহণ করলো, কোথায় তাদের দুর্বলতা ছিল, এবং আমাদের সংশ্লিষ্ট রাষ্ট্র বা সরকারও বা কেন তা নিয়ে কোনো প্রশ্ন তুলল না। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা হোক বা মার্কিন ডিপ্লোম্যাটরা হন, যখন কোনো কিছু গোপন করা হবে তাদের সফর নিয়ে, খুব স্বাভাবিক মানুষের মধ্যে প্রশ্ন জাগবেই, নানান ধরনের গুঞ্জনের ডালপালা ছড়াবে, গুঞ্জন থেকে গুজবও ছড়াতে পারে। আর যদি গুজব না হয়ে থাকে, যদি গুঞ্জন না হয়ে থাকে, যা কিছু রটছে, নিশ্চয়ই এসবের পিছনে অবশ্যই বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভারতে জুলাই বিপ্লব সম্ভবত দানা বেঁধে গেছে। সেখানে যারা তরুণ প্রজন্ম, বাংলাদেশের মতো করেই সেখানে তারা একটি আন্দোলনকে সার্বজনীন করে ফেলেছে। বাংলাদেশের মতো এবং নেপালের মতো জেএনজিদের যে আন্দোলন, সেই আন্দোলনে দেশের সকল গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, বিজেপি এবং তাদের যারা সহযোগী তারা ছাড়া প্রায় সবাই রাজপথে নেমে গেছেন। দিল্লি এখন রীতিমতো অগ্নিগর্ভ। আমার জানা মতে গত সেই যতদিন থেকে রাজনীতি দেখছি,
দিল্লির মাটিতে এত বড় বিদ্রোহ, এত বড় বিপ্লব এটা কখনো দেখা যায়নি। সেখানে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি থেকে শুরু করে আরো অনেকে, তারা সবাই এই জেএনজির সঙ্গে যুক্ত হয়েছে নরেন্দ্র মোদী সরকারের পতনের জন্য, এবং একই সঙ্গে তাদের দাবি আদায়ের জন্য। এই আন্দোলনকে চাঙ্গা করার জন্য পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সেই দিল্লিতে রওনা করেছেন বা দিল্লিতে গেছেন। অন্যদিকে ভারতের অন্যতম মেগা স্টার থালাপতি বিজয়, যিনি তামিলনাড়ু থেকে সম্প্রতি প্রধান মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছেন, এবং তামিলনাড়ুতে তার যে উত্থান এটা বিস্ময়কর। সবাই সেখানে তাকে অনেকটা দেবতার মতো মনে করে। এমনি তামিলনাড়ুর যে রাজনীতি, সেখানে সবসময় চলচ্চিত্র জগতের যারা নায়ক এবং নায়িকা, তাদের সবাই দেবতার আসনে বসান। যেমন একেবারে রামচন্দ্রন যিনি ছিলেন, সবাই তাকে আসলে রাম হিসেবেই সম্মান জানাতেন, ভক্তি করতেন, শ্রদ্ধা জানাতেন, এবং যতদিন তিনি ছিলেন ততদিন জনগণ তাকে দেবতা রাম হিসেবে নির্বাচিত করেছে। এবং রামের পরে সীতা রূপে বা রামের স্ত্রী রূপে, রামের প্রেমিকা রূপে জয়ললিতাকে তারা যেভাবে তাদের টোটাল তামিলনাড়ু রাজ্যের মা হিসেবে তারা সম্মান করেছেন, একেবারে মৃত্যু পর্যন্ত এটি ভারতের অন্য কোনো প্রদেশে কল্পনাই করা যায় না। তো রামচন্দ্রন এবং জয়ললিতা, তাদের পরে ঠিক সেই জায়গাটাতে এখন থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। এবং তিনি নির্বাচিত হওয়ার পরে সেখানে যে ব্যাপক সার্বজনীন রাজনীতি শুরু করেছেন, মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা, অন্যান্য সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা করা, গরু জবাই করতে দেয়া, এবং হিন্দুদের বাড়াবাড়ি বন্ধ করার ব্যাপারে সে যে কঠোর ব্যবস্থা তিনি গ্রহণ করেছেন, এই জন্য পুরো ভারতবর্ষে তার একটা ইমেজ গড়ে উঠেছে। আর এমনি চলচ্চিত্রে তার অভিনয়ের কারণে থালাপতি বিজয়, আমি তো আগেই বলেছি, মেগা স্টার। দক্ষিণ ভারত বা এই তামিলনাড়ু থেকে বহু সংখ্যক মেগা স্টার কিন্তু চলে আসছে। আমরা যেমন সেই জয়ললিতাকে জানি, রামচন্দ্রকে জানি, থালাপতি বিজয়কে জানি, তো ওদের এখান থেকে কিন্তু উঠে আসছেন রশ্মিকা মান্দানা, এখান থেকে উঠে আসছেন শ্রীদেবী, আর এখান থেকে উঠে এসছেন কমল হাসান, এখান থেকে উঠছেন যে এই মুহূর্তে সে সেই নামটা রজনীকান্ত, ভারতের অন্যতম প্রধান মেগাস্টার রজনীকান্ত। তো কাজেই ভারতের রাজনীতিতে তামিলনাড়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। অন্যদিকে মুম্বাই বা মহারাষ্ট্র, সেখানে উগ্র ধর্মীয়বাদ বা হিন্দু মহাসভা বা সেখানে বাল ঠাকরের যে পরিবারের যে আধিপত্য, সেই আধিপত্য এখন আর বিজেপির সাথে একীভূত নয়। এমনকি গুজরাট, যে গুজরাটে নরেন্দ্র মোদীর একছত্র আধিপত্য ছিল, সেই গুজরাটও এখন নরেন্দ্র মোদীর
হাতছাড়া হওয়ার মতো অবস্থা। সেখানে এই বিজেপির অত্যাচারে, অবিচারে বলতে গেলে অনেকে টুশব্দ করতে পারছে না। গোপালগঞ্জের মানুষ বা বগুড়ার মানুষ যদি বিএনপির বিরুদ্ধে বা গোপালগঞ্জের মানুষ যদি আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠে, হয়তো অনেক কিছু করতে পারবে না, কিন্তু এটা অনেক সর্বনাশ ঘটে। এরকম গুজরাটে একই অবস্থা হয়েছে। তাহলে দক্ষিণ ভারতের মহারাষ্ট্র, যেখানে মুম্বাই, তো ফিল্ম ইন্ডাস্ট্রি, সেই মহারাষ্ট্র, তারপরে এই যে তামিলনাড়ুর কথা বললাম, তামিলনাড়ু এবং গুজরাট, এই এলাকাগুলোতে মানে বিজেপির একটা, যাকে বলা হয়, বিরাট একটা হোল্ড ছিল। সেই হোল্ডটা এখন আর নেই। অন্যদিকে দিল্লি এবং উত্তর ভারত, দিল্লি, তার পাশে আপনি যদি ধরেন ইউপি, উত্তরপ্রদেশ, তারপরে ধরুন মধ্যপ্রদেশ, এরপরে মধ্যপ্রদেশের পরে আপনি কাছাকাছি, দিল্লির কাছাকাছি হরিয়ানাতে যান, তারপরে আপনি চলে আসেন মাদ্রাজে, এরপরে কলকাতাতে, আর কলকাতার বাইরে আমরা সেভেন সিস্টার। এই জায়গাগুলোতে আপনি গিয়ে দেখেন যে মুসলমানদের উপরে যে বিজেপির অত্যাচার, এ কারণে অন্যান্য যারা ধর্মীয় সংখ্যালঘু রয়েছেন তারাও মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। কিন্তু এদের ক্ষমতাটা, বাংলাদেশে আওয়ামী লীগের ক্ষমতাটা যেভাবে অপ্রতিরোধ্য হয়ে পড়েছিল 2022, 23, 24 সনে, বিজেপির ক্ষমতাটা ঠিক ওই পর্যায়ে চলে আসছে। এবং সর্বশেষ মমতা ব্যানার্জিকে হারানোর জন্য মার্কিন ডিপ স্টেট এবং নরেন্দ্র মোদী যে পলিসি তারা গ্রহণ করেছে, এটি পশ্চিমবঙ্গের 100 বছরের যে রাজনীতি, এবং পশ্চিমবঙ্গের রাজনীতি মিনস ওয়ার্ল্ড ক্লাস রাজনীতি, সেই রাজনীতিটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে এখন সেখানে যাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে, এইরকম মুখ্যমন্ত্রী মানে পশ্চিমবঙ্গে কখনো কল্পনা করেনি। তো এরই মধ্যে যেটা হলো যে বাংলাদেশে যেভাবে কোটা বিরোধী আন্দোলন, সেই কোটা বিরোধী আন্দোলনের মতো সেখানে ককরোচ পার্টি তার আন্দোলন শুরু করেছে। বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের যারা নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে যেভাবে রাজাকারের নাতি এবং পুতি বলে গালিগালাজ করা হচ্ছিল, সেইভাবে এদেরকে তেলাপোকার সঙ্গে তুলনা করা হয়েছে। এই জন্য তারা নিজেদেরকে রাগ করে নাম দিয়েছে ককরোচ পার্টি। সেই ককরোচ পার্টির নেতৃত্বে আন্দোলন চলছে, এবং সেই আন্দোলনে সর্বভারতীয় যত নরেন্দ্র মোদী বিরোধী রাজনীতির স্টার রয়েছেন, সুপারস্টার রয়েছেন, বলিউডের যে সকল সুপারস্টার রয়েছেন, সে সকল দক্ষিণ ভারতের সুপারস্টার, বলিউডের সুপারস্টার, কলকাতার সুপারস্টার সবাই দলে দলে এখানে যোগদান করেছেন। সেখানে দেখলাম নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমির মতো কিংবদন্তির যারা হলিউড মানে বলিউড স্টার, তারা এই ককরোচ পার্টির তরুণদের সাথে সামিল হয়েছেন। একেবারে বাংলাদেশে যা কিছু ঘটেছে হুবহু তার ডুপ্লিকেট, নেপালে যা কিছু ঘটেছে তার ডুপ্লিকেট সেখানে ঘটেছে। এখন নরেন্দ্র মোদী কি দেশে থাকতে পারবেন? না, সদল বললে তিনি পালিয়ে যাবেন। এগুলো পরের প্রশ্ন। কিন্তু এখন যে ঘটনাটা বলতে যাচ্ছি, খুব সংক্ষেপে দুটো বিষয় বলি। ফার্স্ট থিং হলো যে এই নরেন্দ্র মোদীর যে সময়টি, এই সময়টি আপনি চিন্তা করুন যে ভারতীয় রাজনীতিতে সাধারণত 10 বছর পরে একটা শনির দশা এসে যায়। তো নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এসে গেছেন, যে সময়টাতে আসছেন, সেখান থেকে তার 10 বছর হয়ে গেছে, এটা থার্ড টার্ম। এবং এখন থেকে তার যে শনির দশা,
তাকে ঘেরাও করেছে, এটা থেকে রক্ষা পাওয়া খুব কঠিন। 2 নম্বর হলো তার অহমিকা বোধ, তার উগ্র ধর্মীয় নীতি এবং সব জায়গাতে হিন্দু আনা প্রতিষ্ঠা করার যে প্রচেষ্টা, এই কারণে হি হ্যাজ ক্রিয়েটেড এ হিউজ এনিমিটি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা দুনিয়াতে। বুসার অফ গুজরাটের যে কসাই, সেই কসাইটিকে তিনি এখন সমস্ত ভারতবর্ষে সেটা পৌঁছে দিয়েছেন। এবং তার সেই যে ক্ষমতার দম্ভ, এটি যে কোন পর্যায়ে, এটা এখন টের পাওয়া যাচ্ছে। আর এখানে আমেরিকার সঙ্গে তার যে সম্পর্কটি, সেই সম্পর্কটি বিশেষ করে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ডাকুমার সম্পর্ক, এবং এখানে মার্কিন ডিপ স্টেট মারাত্মক বিনিয়োগ করে চলেছে। এবং একই সঙ্গে যাকে বলা হয়, যদিও মোসাদ এবং নেতানিয়াহু এখনো তার পক্ষে আছেন, কিন্তু ভারতের রাজনীতিতে মোসাদ কৌশলগত একটা যাকে বলা হয় ফ্যাক্টর, কিন্তু সর্বভারতীয় রাজনীতিতে নেতানিয়াহু যেখানে নিজেই বিপদে আছেন, সেখানে নরেন্দ্র মোদীকে এই মুহূর্তে তিনি কোনো লজিস্টিক সাপোর্ট দিতে পারবেন না। এবং ইরানে আমেরিকা এবং মোসাদের মধ্যে যে যুদ্ধ চলছে, এখন বলা হয়ে থাকে যে ইসরায়েলি ইরানকে খেপিয়ে দিয়েছে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এরকম একটা যাকে বলা জটিল রাজনীতির মধ্যে ভারতে মিস্টার নরেন্দ্র মোদী আমেরিকার চক্ষুশূল হয়ে পড়েছেন। আর স্পষ্টভাবে যদি বলি, তাহলে মিস্টার ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর আচার এবং আচরণকে ব্যক্তিগত অপমানের পর্যায়ে নিয়ে গেছেন। ফলে তিনি তাকে গদিচ্যুত করার জন্য সর্বশক্তি নিয়োগ করবেন, এটা স্বাভাবিক। এবং তারই যাকে বলা হয় ধারাবাহিকতায় সার্জিও গোর, নরেন্দ্র মোদীর রাষ্ট্রে দিল্লিতে জনাব ট্রাম্প যাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন, সার্জিও গোর, তিনি পুরো মার্কিন রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের একমাত্র বন্ধু। এই মানুষটির অত বন্ধু নাই, তার অনেক মেয়ে বন্ধু আছে, কিন্তু ছেলে বন্ধু এই সার্জিও গোর। তো তাকে ভারতের যখন রাষ্ট্রদূত করা হয়েছে, এবং তিনি এখন এই বাংলাদেশ নিয়ে, ভারত নিয়ে, শেখ হাসিনা নিয়ে, কংগ্রেস নিয়ে যেভাবে তিনি খেলছেন, ওখানে বাংলাদেশে ঠিক একইভাবে ডোনাল্ড লু এবং পিটার হাস খেলেছিলেন, বাংলাদেশে এবং পাকিস্তানে খেলেছিলেন। ঠিক সেম কাজটি এখন সার্জিও গোর করছেন বাংলাদেশের ক্ষেত্রে। টিল নাও এই বাংলাদেশে আসতেছেন। তো কাজী নরেন্দ্র মোদীর ভাগ্যে যে কি ঘটে সেটা বলা যাচ্ছে না। দ্বিতীয়ত হলো যে নরেন্দ্র মোদীর ধরুন যদি পতন হয়, তাহলে শেখ হাসিনার কি হবে? শেখ হাসিনাকে কি বাংলাদেশ হস্তান্তর করবে বাংলাদেশে? ফার্স্ট থিং হলো যে ভারতে কিন্তু বাংলাদেশের মতো হবে না, বাংলাদেশের মতো হবে না। এখানে যদি নরেন্দ্র মোদী সরকার পতন হয় বা নরেন্দ্র মোদীর পতন হয়, পার্লামেন্ট থেকে যাবে। সেখানে হয়তো দেখা গেল যে প্রধানমন্ত্রী পরিবর্তন হবে, মন্ত্রী পরিষদ পরিবর্তন হবে, কিন্তু পার্লামেন্ট থেকে বিজেপি যেহেতু সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, কাজেই তাদের ভেতর থেকে অন্য কেউ প্রধানমন্ত্রী হবেন। এটা হলো প্রথম সমীকরণ। দ্বিতীয়ত হলো রাজনৈতিক দলগুলো যদি চাপ দেয়, তাহলে হয়তো বিজেপি যদি বলে, অর্থাৎ নরেন্দ্র মোদীর পরে যিনি প্রধানমন্ত্রী আসবেন, তিনি ইচ্ছা করলে একটা মধ্যবর্তী নির্বাচনে যেতে পারেন। তো ঘটনা যাই হোক না কেন, সেক্ষেত্রে কংগ্রেস গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে আসবে। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ভারতীয় রাজনীতিতে। এবং আপনারা জানেন যে আওয়ামী লীগের সঙ্গে, নেহেরু পরিবারের সঙ্গে একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। বর্তমান প্রিয়াঙ্কা গান্ধী, তারপর সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, এদের সঙ্গে শেখ হাসিনা এবং এই শেখ পরিবারের যে ব্যক্তিগত সম্পর্ক,
এটি নরেন্দ্র মোদীর সঙ্গে এই সম্পর্কটা কল্পনাই করা যায় না। নরেন্দ্র মোদীর সাথে সম্পর্কটা হলো ফর্মাল, রাষ্ট্রনৈতিক, স্বার্থ সংশ্লিষ্ট। কিন্তু গান্ধী পরিবারের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক হলো আত্মিক। কাজে এখানে যে রাজনৈতিক পট পরিবর্তন হবে, সেই পট পরিবর্তনে সঙ্গত কারণে এখানে ক্ষমতায় আসবে যাকে বলা হয়, ক্ষমতায় আসবে সেখানে কংগ্রেস, বা কংগ্রেসের সাথে অন্য যে রাজনৈতিক জোটগুলো রয়েছে, মোর্চা রয়েছে তারা, এবং তাদের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক বর্তমান বিজেপির চাইতে আরো বেশি। 2 নম্বর হলো কংগ্রেসের সাথে বাংলাদেশের যে সম্পর্ক লিবারেল, বিজেপির মতো না, সেটা আরো লিবারেল, এবং সেক্ষেত্রে বর্তমান বিএনপি থেকে শুরু করে আরো অনেকের সাথে ভারতের যে সম্পর্ক কংগ্রেসের মাধ্যমে এটি আরো সহজতর হবে। একেবারে থার্ড অপশন হলো যে ভারতে কোনো অবস্থাতেই জরুরি আইন হতে পারে, কিন্তু মার্শাল্লাহ হবে না। রাজনীতিবিদদের হাতে ওখানে গণতন্ত্রটা এত শক্তিশালী যে সেখানে বাংলাদেশের মতো এরকম 111, 211, 311 এগুলো কল্পনাই করা যায় না। পাকিস্তানের মতো ওখানে সামরিক শাসন কল্পনাই করা যায় না। এবং ওখানে সেনাপ্রধান যত কিছু হোক না কেন, তিনি প্রতিরক্ষা মন্ত্রীর সামনে এভাবে মাথা উঁচু করে দাঁড়াবেন, নট লাইক দ্যাট। আবার ওখানে সেনাপ্রধানকে বা সেনাবাহিনীকে রাজনৈতিক লোকজন তাদের ব্যক্তিগত ভোট রিগিং এর কাজে ব্যবহার করবেন, এটি একেবারে অসম্ভব ব্যাপার। ফলে ওখানে অনেকে দেখলাম যে বাংলাদেশে খুব যাকে বলা হয় নরেন্দ্র বিরোধী, যারা বিরোধী লোক আছেন, তারা ইন্টারনেট ফাটিয়ে ফেলছেন যে সেনাপ্রধান নরেন্দ্র মোদীকে হুকুম দিয়েছেন যে তুমি দেশ ছেড়ে পালিয়ে যাও, জাস্ট লাইক বাংলাদেশের মতো করে। তো এই জিনিসগুলো হবে না। এখানে যেটা মানে 90% সম্ভাবনা, সেই 90% সম্ভাবনা হলো যে নরেন্দ্র মোদী তার উগ্রনীতি বাদ দিতে বাধ্য হবেন, আন্দোলনকারীদের সঙ্গে তার একটা সমঝোতা হবে, এবং ভারত তার যে উগ্রবাদিতা এটা বাদ দিয়ে অনেকটা লিবারেল ডেমোক্রেসিতে চলে আসবে। এটাও যদি হয় সেটাও মন্দের ভালো, আমাদের সকলের জন্য মন্দের ভালো। 2 নম্বর হলো নরেন্দ্র মোদী সরকারের পতন হতে পারে এবং সেখানে বিজেপি বিকল্প সরকার আসতে পারে, এবং এরকম ঘটনা কিন্তু বহুবার ভারতবর্ষে ঘটেছে। তো সেক্ষেত্রে নতুন যিনি প্রধানমন্ত্রী হবেন তার সঙ্গে একটা নতুন এরা চালু হতে পারে রাজনীতির। থার্ড হলো মধ্যবর্তী নির্বাচন। সেই মধ্যবর্তী নির্বাচনে হয়তো কংগ্রেস খুব ভালো করে ফেলবে এবং কংগ্রেস আবার ক্ষমতায় চলে আসতে পারে। তো এই সমীকরণ যেখানেই যাক না কেন, সেটা কার্যত ঘুরে ফিরে আওয়ামী লীগ বিরোধী যারা শক্তি আছে তাদের জন্য কোনো সুসংবাদ নেই। তারা কোনো রাজনৈতিক সমীকরণে এই যে ভারতে যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনের ফলাফল তাদের পক্ষে আসবে। নরেন্দ্র মোদীর পতন হতে পারে, কিন্তু তাদের পক্ষে আসবে এই কথা কিন্তু তারা বুকে হাত দিয়ে বলতে পারবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।